ইংরেজি গ্রামারের এমন একটা টপিক নিয়ে আজ আমরা কথা বলবো যেটা পরীক্ষায় প্রায়ই আমাদের বেশ সমস্যায় ফেলে। হ্যাঁ, ন্যারেশনের এক্সক্লেমেটরি আর অপটেটিভ সেন্টেন্সের কথাই বলছি। চলুন আজ এই বিষয়টা একেবারে সহজ করে ফেলা যাক। এই ধরনের বাক্যগুলো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে নিতে গিয়ে কি একটু দ্বিধা হয়? চিন্তার কোনো কারণ নেই। আজকের এই আলোচনা শেষে এই সমস্যাটা আর থাকবে না, এটা নিশ্চিত। তো দেখে নেওয়া যাক আজ আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সগুলোকে কিভাবে ইনডিরেক্ট স্পিচে নিতে হয় তা দেখব। এরপর আমরা অপটেটিভ সেন্টেন্সের নিয়মগুলো জানব, আর তারপর নিজেদের একটু ঝালিয়ে নেওয়ার জন্য কিছু প্রশ্নও সমাধান করব। সবশেষে থাকবে একটা ফাইনাল রিভিশন। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আসি এক্সক্লামেটরি সেন্টেন্সের কথায়, মানে যে বাক্যগুলোতে আমাদের আবেগ, আনন্দ, দুঃখ, বিস্ময় এগুলো প্রকাশ পায়। ধরুন কেউ বলল হুররা বা অ্যালাস। এই তীব্র আবেগগুলোকে রিপোর্টেড স্পিচে কিভাবে আমরা ঠিকঠাকভাবে তুলে ধরব, চলুন সেটাই দেখে নিই। দেখুন, যে কোনো এক্সক্লামেটরি বাক্যকে ইনডিরেক্ট করতে গেলে মোটামুটি 4টে সহজ স্টেপ ফলো করলেই হয়। স্টেপ 1, রিপোর্টিং ভার্ব মানে সেডকে বদলে এক্সক্লেমড এর মতো কোনো শব্দ বসাতে হবে। স্টেপ 2, লিঙ্কার হিসেবে দ্যাট ব্যবহার করতে হবে। স্টেপ 3, পুরো বাক্যটাকে একটা সাধারণ বর্ণনামূলক বা অ্যাসার্টিভ বাক্যে বদলে ফেলতে হবে। আর ফাইনালি মানে স্টেপ 4, ওই যে আশ্চর্যবোধক চিহ্নটা থাকে ওটাকে তুলে দিয়ে একটা ফুল স্টপ বসিয়ে দিতে হবে। ব্যাস, এটুকুই। এখন সবচেয়ে মজার ব্যাপারটা হলো রিপোর্টিং ভার্বটা কিন্তু বাক্যের আবেগের উপর নির্ভর করে বদলে যাবে। যেমন খুব আনন্দ বোঝালে আমরা বলবো এক্সক্লেমড ইন জয়। আবার যদি দুঃখ বোঝায় তাহলে বলবো এক্সক্লেমড ইন গ্রিফ। যদি ঠিক বোঝা না যায় কী ধরনের আবেগ, তাহলে শুধু এক্সক্লেমড বা ক্রাইড আউট বললেও চলে। এই নিয়মটা কিন্তু পরীক্ষার জন্য বলতে গেলে সুপার ইম্পর্ট্যান্ট, কারণ বেশিরভাগ ভুল কিন্তু এখানেই হয়। ব্যাপারটা খুব সহজ। যদি হোয়াট বা হাউ কোনো নাউনকে বিশেষায়িত করে তাহলে তার আগে গ্রেড বসবে, আর যদি কোনো অ্যাডজেক্টিভকে বিশেষায়িত করে তাহলে বসবে ভেরি। একটা উদাহরণ দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখুন, এখানে হুররা শুনেই বোঝা যাচ্ছে যে এটা আনন্দের প্রকাশ, তাই রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা এক্সক্লেমড ইন জয় ব্যবহার করেছি, আর বাকি বাক্যটা একটা সাধারণ অ্যাসার্টিভ সেন্টেন্সে বদলে গেছে। ঠিক একইভাবে অ্যালাস শব্দটা দুঃখ প্রকাশ করে, তাই রিপোর্টিং ভার্ব হয়েছে এক্সক্লেমড ইন গ্রিফ। দেখুন তো, নিয়মগুলো একবার মাথায় ঢুকে গেলে বিষয়টা কিন্তু মোটেই কঠিন নয়, তাই না? আর এই স্লাইডটা হলো গ্রেট আর ভেরি ব্যবহারের একদম পারফেক্ট উদাহরণ। প্রথম বাক্যে ফুল একটা নাউন, তাই তার আগে বসেছে গ্রেট, আর দ্বিতীয় বাক্যে নাইস হলো অ্যাডজেক্টিভ, তাই তার আগে বসেছে ভেরি। দেখলেন তো, নিয়মটা জানা থাকলে বিষয়টা কত সোজা। কিছু বিশেষ শব্দ আছে যাদের জন্য নির্দিষ্ট রিপোর্টিং ভার্ব ব্যবহার করা হয়। এগুলো একটু মনে রাখলে খুব সুবিধে হয়। যেমন ধরুন, কাউকে প্রশংসা করে ব্রাভো বললে ইনডাইরেক্ট স্পিচে আমরা আপলডেড ব্যবহার করব। আবার গুড বাই বললে বেড ব্যবহার করা হয়। তো এক্সক্লামেটরি সেন্টেন্সের বিষয়টা তো বোঝা গেল। এবার চলুন আমাদের দ্বিতীয় টপিকে যাই, অর্থাৎ অপটেটিভ সেন্টেন্স। এই বাক্যগুলোতে মূলত ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হয়। প্রথমেই জেনে নিই অপটেটিভ বাক্য আসলে কি। খুব সহজ ভাষায় যে বাক্যগুলো দিয়ে আমরা কারোর জন্য ভালো কিছু চাই, কোনো ইচ্ছা প্রকাশ করি বা প্রার্থনা করি, সেগুলোই হলো অপটেটিভ বাক্য। সাধারণত এগুলো মে দিয়ে শুরু হয়। অপটেটিভ বাক্য পরিবর্তনের নিয়মগুলো বেশ সোজাসাপটা। এখানে রিপোর্টিং ভার্ব সেডের বদলে উইশড বা প্রেড হবে, তারপর দ্যাট বসিয়ে বাক্যটা জুড়তে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটা সেটা হলো মে বদলে গিয়ে মাইট হয়ে যাবে। এই উদাহরণটা দেখুন, এখানে একটা সাধারণ ইচ্ছা প্রকাশ করা হয়েছে, তাই রিপোর্টিং ভার্ব হিসেবে উইশড ব্যবহার করা হয়েছে, আর নিয়ম অনুযায়ী মে হয়ে গেছে মাইট। খুবই সহজ, তাই না? এবারই বাক্যটা খেয়াল করুন। যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয় তখন উইশড না বলে প্রেইড ব্যবহার করাটা অনেক বেশি সঠিক। এই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্যটা মনে রাখতে হবে। মাঝে মাঝে কিছু ইচ্ছা থাকে যেগুলো মে দিয়ে শুরু হয় না, বরং একটু অন্যরকম হয়, যেমন কোনো অপূর্ণ বা কাল্পনিক ইচ্ছা। এই ধরনের বাক্যে আমরা উইশড দ্যাট ব্যবহার করে বাক্যের অর্থ অনুযায়ী কুড হ্যাভ বা এই জাতীয় গঠন ব্যবহার করি। তো নিয়ম তো অনেক শেখা হলো, এবার একটু প্র্যাকটিস হয়ে যাক, কি বলেন? চলুন পরীক্ষার আদলে কয়েকটা প্রশ্ন সমাধান করে দেখি আমরা কতটা ভালোভাবে নিয়মগুলো বুঝতে পেরেছি। আমাদের প্রথম প্রশ্ন, বাক্যটা আল্লাহ দিয়ে শুরু হয়েছে। একটু ভাবুন তো, এর সঠিক ইনডাইরেক্ট রূপটা কি হতে পারে?
কোন নিয়মটা এখানে কাজে লাগবে? যারা ভেবেছেন হি এক্সক্লেমড ইন গ্রিফ দ্যাট হি ওয়াজ আনডান, তাদের উত্তর একদম সঠিক। যেহেতু অ্যালাস দুঃখ প্রকাশ করে, তাই রিপোর্টিং ভার্ব হয়েছে এক্সক্লেমড ইন গ্রিফ, আর প্রেজেন্ট টেন্স বদলে পাস্ট টেন্স হয়ে গেছে। এবার দ্বিতীয় প্রশ্ন, এটা একটা অপটেটিভ বাক্য, মনে করে দেখুন তো এর জন্য কি নিয়ম ছিল? একদম ঠিক। এর সঠিক উত্তর হল আই উইশড দ্যাট হি মাইট লিভ লং। এখানে ইচ্ছা প্রকাশ করা হয়েছে বলে উইশড বসেছে, আর মে বদলে গিয়ে মাইট হয়েছে। আর এটা হলো আমাদের শেষ প্রশ্ন, হোয়াট দিয়ে শুরু হওয়া একটা এক্সক্লামেটরি বাক্য। আচ্ছা, এখানে কি গ্রেট বসবে নাকি ভেরি? মনে আছে তো নিয়মটা? দারুণ, এখানে ফাইন একটা অ্যাডজেক্টিভ, তাই নিয়ম অনুযায়ী তার আগে ভেরি বসেছে। পুরো উত্তরটা হলো দ্য গার্ল এক্সক্লেমড ইন ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ এ ভেরি ফাইন পিকচার। এখানে এক্সক্লেমড ইন ওয়ান্ডার ব্যবহার করা হয়েছে কারণ ছবি দেখে মুগ্ধ হওয়ার ভাবটি ফুটে উঠেছে। এতক্ষণ আমরা যা কিছু শিখলাম, চলুন সবকিছু একবার খুব তাড়াতাড়ি ঝালিয়ে নিই। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে রিভিশনের জন্য এই স্লাইডটা কিন্তু দারুণ কাজে দেবে। এই স্লাইডটা হলো আমাদের আজকের আলোচনার সারমর্ম। সহজ করে বললে, এক্সক্লামেটরি বাক্যের জন্য আবেগ বুঝে এক্সক্লেমড বসাতে হবে, আর গ্রেট বা ভেরি নিয়মটা মাথায় রাখতে হবে। আর অপটেটিভ বাক্যের জন্য রিপোর্টিং ভার্ব হবে উইশড বা প্রেড, আর মে হয়ে যাবে মাইট। শুধু এই কয়েকটা পয়েন্ট মনে রাখলেই পরীক্ষায় আর কোনো সমস্যা হবে না। আশা করি আজকের আলোচনা আপনাদের প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। এখন আপনারা ভাবুন তো, ইংরেজি গ্রামারের আর কোন টপিকটা আপনাদের কাছে সবচেয়ে কঠিন মনে হয়? আমাদের জানাতে পারেন, আমরা পরের বার সেই বিষয়টাকেও সহজ করে তোলার চেষ্টা করব।